আসসালামু আলাইকুম। ভয়ের আড়ালে ভালোবাসা গল্পের 5 নম্বর পার্ট। অনু ভাবনায় এতটাই ডুবেছিল যে সে নিজের অবস্থান সম্পর্কে ভুলেই গেছে। ওয়াহিদ অনুর সামনে এসে কখন দাঁড়িয়েছে তা অনু খেয়ালই করে না। ওয়াহিদ কপাল কুঁচকে অনুকে দেখে নেয়। অনুর ভেজা চুল বেয়ে টপ টপ করে জল পড়ছে, জামার চেইন খোলা, উন্মুক্ত পিঠ দৃশ্যমান, শরীরে কোনো ওড়না নেই। ওয়াহিদ অনুর বাহু ধরে কাছে নিয়ে এসে কোলে তুলে নেয়। হঠাৎ অনু হুঁশে ফিরে চিৎকার করতে থাকে, ছাড়ুন বলছি আমায়, অসভ্য লোক, আমায় মেরে ফেলবেন নাকি? এবার আমায় কিছু করলে আমি কিন্তু আপনাকে খুন করে ফেলবো। ওয়াহিদ কোনো কথা বলে না, অনুকে সোফায় বসিয়ে দেয়। অনু কাঁপতে কাঁপতে কিছু বলতে চায়, কিন্তু ওয়াহিদ অনু ঠোঁটে আঙুল রেখে শিশিয়ে বলে, চুপ, একদম চুপ। অনুর চোখে জল ছলছল করছে, ভয়ে মুখে কিছু বলছে না। ওয়াহিদ আলতো স্পর্শে অনুর পিঠ থেকে সমস্ত চুল সরিয়ে সামনে দেয়। পিঠে ওয়াহিদের হাতের স্পর্শ পড়তে অদ্ভুত শিহরণে কেঁপে ওঠে অনু। হাত মুষ্টিবদ্ধ করে অনু বলে ওঠে, কাপা কণ্ঠে বলে, কি করছেন? ছাড়ুন প্লিজ, আপনি এমন কেন? ওয়াহিদ অনুর পিঠে মলম লাগাতে লাগাতে বলে, কেমন আমি? অনু কোনো উত্তর দেয় না, চুপ করে বসে থাকে। ওয়াহিদ ধীরে ধীরে অনুর পিঠে মলম লাগায়। মাঝে মধ্যে অনু ব্যথায় কেঁপে উঠছে। মলম লাগানো শেষ হলে ওয়াহিদ দুষ্টুমি করে অনুর উন্মুক্ত পিঠে আলতো স্পর্শে ঠোঁট ছোঁয়ায়। মুহূর্তেই বিদ্যুৎ স্পর্শনায় ঝাঁকিয়ে ওঠে অনুর সমস্ত শরীর। বুকের ভেতর অনবরত কাঁপতে থাকে, হাত পা জমে অবশ হয়ে আসে। ছিটকে দূরে সরে যায় অনু। ওয়াহিদ মুচকি হেসে বলে, ওকে ওকে, আমি আর কিছু করব না, চেইন আটকে দেই দাও। ওয়াহিদ অনুর জামার চেইন আটকে দেয়, তারপর অনুর মুখ ঘুরিয়ে সামনে আনে, গলায় ঠোঁটে মলম লাগিয়ে দেয়। অনু অবাক হয়ে ড্যাব ড্যাব চোখে ওয়াহিদের দিকে তাকিয়ে আছে। ওয়াহিদের চোখগুলো ছোট ছোট, মুখে হালকা চাপদাড়ি, সিল্কি চুলগুলো কপালের সাথে লেগে আছে। ওয়াও, এত সুন্দর দেখতে আমার স্বামী হবে, এটা আমি কখনো স্বপ্নেও ভেবে দেখিনি। পরক্ষণেই অনু নিজের মনকে নিজেই বকুনি দেই। ছি অনু, কত বড় লুচু হলে তুই এই বন্দি অবস্থাতে এই মানুষের উপর ক্রাশ খাস, তাও নিজের শত্রুকে দেখে। ইয়াক, ছি। ভাব অনু, একে খুন করা যায় কিভাবে? ক্রাশ খেয়ে দুর্বল হলে চলবে না। আমি জানি আমি সুন্দর, এভাবে দেখার কি আছে? আর আমাকে খুন করার প্ল্যানিং শেষ হলে দয়া করে ম্যাম আপনি আপনার ওড়নাটা গায়ে দিবেন। আমার নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে দিন, না হলে আমি যে নৌকায় ডুববো ওই নৌকায় আপনাকেও ডুবিয়ে ছাড়বো। সো বি কেয়ারফুল। ওয়াহিদের গম্ভীর কণ্ঠস্বর শুনে অনু সোফা থেকে লাফিয়ে ওঠে, মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলে, জেনাবালের চেহারা, নাম রেখেছে পেয়ারা, ঢং যত্ত সব। কিছু বললে কি অনু? কিছু মনে হয় শুনলাম। কই কিছু না তো। অনু থতমত খেয়ে বলে, কান যেন নয়, ডিঙ্গি নৌকার মাঝি, মনে মনে কথা বললেও শুনে ফেলে। থাকবো না এখানে। দুপুরের দিকে ওয়াহিদ ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। আজকে অফিস ছুটি দিয়েছে, তাই বাসায় বসে একটা প্রজেক্ট তৈরি করছিল। তার ঠিক পাশের সোফায় বসে ওহি আর তুহিন চৌধুরী টিভি দেখছিল। ঠিক এমন সময় অনু সিঁড়ির পাশে এসে দাঁড়ায়। ছলছল নয়নি ড্রয়িং রুমের সবার দিকে তাকিয়ে আছে অনু। অনুকে এখানে দেখে ওয়াহিদের কপাল কুঁচকে এলো। রেগে গিয়ে কিছু বলতেই যাবে, তার আগে তুহিন চৌধুরী ওয়াহিদকে থামিয়ে দেয়। সবসময় মেয়েটাকে এভাবে ধমকাস কেন? অনু তোর বউ, কোনো আসামি নয় যে তাকে সবসময় ঘরে বন্দি করে রাখবি। তুহিন চৌধুরী অনুর অশ্রু জলে টইটুম্বুর আখি জোড়া দেখে কাছে ডাকে, অনু মা এইদিকে আসো তো। অনু ছলছল চোখে তুহিন চৌধুরীর দিকে এগিয়ে যায়। ওয়াহিদ আজকে বাড়িতে থাকায় ভুলবশত রুমের দরজা লক করেনি। সেই সুযোগে অনু বাইরে চলে এসেছে। ভেবেছিল ওয়াহিদ বাসায় নেই, নিচে এসে ঘোড়ার নাম করে পালানোর রাস্তা খুঁজবে, কিন্তু ওয়াহিদকে দেখে অনুর ভয়ে আত্মা শুকিয়ে আসে। এখানে অনুকে দেখে যদি কিছু বলে, সেই ভয়ে অনুর চোখে পানি চলে এসেছে। তুহিন চৌধুরী অনুকে নিজের পাশে বসতে বলেন। অনু চুপচাপ বসে পড়লো। তোমার কিছু লাগবে কি মা? অনু মাথা নাড়ায়, যার অর্থ লাগবে। তুহিন চৌধুরী অনুর মাথায় হাত রেখে বলে, বলো কি লাগবে তোমার, আমি এনে দিচ্ছি। অনু মুখ ছোট করে বলে, আমি আর পালাতে চাইবো না আঙ্কেল, আমাকে আর ঘর বন্দি করে রাখবেন না প্লিজ, আমার দম বন্ধ হয়ে আসে, অন্তত আমাকে এই ড্রয়িং রুম পর্যন্ত আসতে দিন প্লিজ। ওয়াহিদ কিছু বলছে না, শুধু চুপচাপ গম্ভীরভাবে অনুকে দেখছে। তুহিন চৌধুরী ওয়াহিদকে শাসিয়ে বলল, আজ থেকে যেন অনুকে আর ঘরে আটকে রাখা না হয়, কথাটা যেন মাথায় থাকে তোর। খুশিতে অনুর দাঁত চিকচিক করে উঠল। ধন্যবাদ আঙ্কেল। তুহিন চৌধুরী কপাল কুঁচকে বলে, আঙ্কেল কি? হ্যাঁ বাবা বলো। অনু হালকা হেসে মাথা নাড়ায়, আচ্ছা বাবা। সবাই ড্রয়িং রুম থেকে চলে গেল। ওহি আর অনু বসে গল্প করছিল আর টিভি দেখছিল। অনু গম্ভীর স্বরে বলল, একটা প্রশ্ন করি আপু? ওহি শান্তভাবে উত্তর দেই, কি বলবে বলো, আমি কিছু মনে করব না। অনু একটু ইতস্তত করে বলে, তোমার আম্মু, মানে আমার শাশুড়ি মা, উনি কোথায়? এই বাড়িতে তো তোমাদের ছাড়া কাউকে দেখি না, তাই ভাবলাম জিজ্ঞেস করি। ওহি হঠাৎ নিঃশব্দ হয়ে যায়, মুখটা কিছুটা ফ্যাকাশে হয়ে আসে, চোখের কোণে হালকা কষ্টের রেখা। তারপর নিচু স্বরে বলে, আম্মু আর বেঁচে নেই অনু,
অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। খুব স্বার্থপর ছিলেন উনি, কথা দিয়েও কথা রাখেননি। বলেছিল ফিরবেন, কিন্তু আর ফেরেননি। একেবারে ফাঁকি দিয়ে চলে গেছেন চিরদিনের মতো। অহির চোখে জল টলমল করে ওঠে। ওর এমন ভাঙা স্বর শুনে অনুর ভেতরটা মোচড় দিয়ে ওঠে। অনুর নিজেকে খুব অপরাধী মনে হয়। আগে জানলে সে কখনো এমন প্রশ্ন করতো না। অনু অহির হাতটা আস্তে করে ধরে মৃদু স্বরে বলে ওঠে, আমি দুঃখিত আপু, আমি জানতাম না, প্লিজ কেঁদো না। অহি মৃদু হেসে মাথা নাড়াই, না অনু, তেমন কিছু না, হঠাৎ আম্মুর কথা মনে পড়লো, তাই চোখে জল চলে এসেছে। আম্মু হয়তো এখন অনেক ভালো আছেন আল্লাহর কাছে, তবু মাঝে মাঝে খুব ইচ্ছে করে উনি যদি একটিবারের জন্য ফিরে আসতেন, শুধু একবার। অনুর মনে আরো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যা অহিকে নিয়ে। অহি কেন সবসময় শাড়ি পরে থাকে? শুধু শখের কারণে, নাকি এর পেছনে কোনো গভীর কষ্ট লুকিয়ে আছে? কিন্তু অহির অবস্থা দেখে অনু আর সাহস পেল না প্রশ্নটা করার। অহি অনুর থেকে বছর দুয়েকের বড় হবে। অহি এবার অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রী, আর অনুর কিছুদিন পর ইন্টারের রেজাল্ট বের হবে। অহি দেখতে একদম সাদা ধবধবে ফর্সা, চুলগুলো বেশ লম্বা, শরীরে বেশিরভাগ সময় শাড়ি জড়ানো থাকে, একদম বিবাহিত মহিলাদের মতো সবসময় সেজে গুজে থাকে। অবশ্য কোথাও গেলে বোরকা পরে যায়, যেন এই চেহারা কারো দেখা অপরাধ। আজ 2 দিন হলো ওয়াহিদ বাড়িতে ফিরছে না। কোথায় গেছে তা অনুর জানা নেই, আর কবে ফিরবে সেটাও অনু জানে না। জানার প্রয়োজনও নেই। যে মানুষটা অনুকে জোর করে আটকে রেখেছে, তার কথা অনু কেন ভাববে? বরং অনু খুশি হয়েছে। এই সুযোগে অনু পুরো বাড়িটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে, কোথায় কোন জিনিস রাখা আছে সেটা হয়তো এতদিনে চৌধুরীর বাড়ির একটা লোকও বলতে পারবে না। অথচ অনু এই 2 দিন ঘুরেই সব বলতে পারবে। অনু কোন দিক দিয়ে পালাবে সেটাও ভেবে রেখেছে সে। কিন্তু অহিত চৌধুরী বাড়িতে না থাকায় সিকিউরিটি আরো কড়া করা হয়েছে। বাড়ির চারপাশে বডিগার্ডগুলো সারাক্ষণ মাছির মতো ঘুরে বেড়ায়, যেন তাদের এটা ছাড়া আর কোনো কাজ নেই। গার্ডগুলোর উপর অনু খুবই বিরক্ত। যে কয়বার অনু পালানোর চেষ্টা করছে, ঠিক সেই কয়বারই গার্ডের চোখে ধরা পড়ে গেছে। তখন অনু কোনো না কোনো অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে এসেছে। তবে অনু হাল ছাড়ার পাত্রী না, চেষ্টা করেই যাচ্ছে। আজ যেন অনু শপথ নিয়েছে এই বাড়ি থেকে বের হয়েই ছাড়বে। অহি তখন নিজের রুমে বসে পড়ছিল। সামনে তার পরীক্ষা, পড়ার প্রচন্ড চাপ। পড়ার চাপে ভুলেই গেছে তার ফোন কোথায়। অনু অহির মোবাইল হাতে বেলকনিতে দাঁড়িয়ে পায়চারি করছে আর ভাবছে, যা করার আজকে রাতেই করতে হবে আমাকে। অহিত যে কোনো সময় ফিরে আসতে পারে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। অনু নিচের দিকে তাকায়, গার্ডদের দেখে মুচকি হেসে মনে মনে একটা ফোন দিয়ে আটলো। সব গার্ডদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেব, তাহলে খুব সহজেই পালানো যাবে। অহির ফোনটা নিয়ে অনু কল করে আফজাল খানকে। অনু বলে, হ্যালো বাবা। ওপাশ থেকে আফজাল খান বিচলিত হয়ে বলল, কি রে মা, কোনো রাস্তা খুঁজে পেলি? যেভাবে হোক ওখান থেকে তুই বের হয়ে আয়, তারপর তোকে আর বাংলাদেশে রাখবো না, লন্ডনে পাঠিয়ে দিব। অনু বলে, বাবা, তুমি গেটের সামনে গাড়ি পাঠাও, আজকে রাতেই আমি পালাবো। আফজাল খান বলেন, আচ্ছা মা, সাবধানে সবকিছু করিস। অনু ফোন কেটে দিয়ে চুপচাপ বাইরের দিকে চলে গেল। উদ্দেশ্য তুহিন চৌধুরীর ঘর থেকে ঘুমের ওষুধ এনে সবার খাবারের মিশিয়ে দেবে। এছাড়া অনু এই বাড়িতে ওষুধ কোথায় পাবে? তুহিন চৌধুরী যেহেতু হার্টের রোগী, তাহলে তার রুমে নিশ্চয়ই অনেক মেডিসিন আছে। ঘুমের ওষুধ না থাকলেও যে কোনো ওষুধ গুঁড়ো করে সবাইকে খাইয়ে দিবে। রাত তখন প্রায় 10টা বাজে। নিস্তব্ধ পরিবেশ, বাড়ির প্রতিটি মানুষ গভীর ঘুমে তলিয়ে গেছে। এমন শুনশান নীরবতা দেখে অনুর ভয় হলো, শরীর ভার হয়ে এসেছে। অনুর এখন মনে হচ্ছে এটা ভুতুরে বাড়ি, নেই কোনো মানুষ, শুধু অনু জেগে আছে। গেটের সামনে দাঁড়িয়ে অনু ভয়ে একটা ঢোক গিলল। আশেপাশে তাকিয়ে দেখে আজকেও আকাশে মেঘের গর্জন। অন্য দিনের তুলনায় যেন আজকে একটু বেশিই বজ্রপাত হচ্ছে। মৃদু বাতাসে গাছপালাগুলো দুলছে, যা অনুর মনে ভয় সৃষ্টি করছে। মোবাইল হাতে নিয়ে অনুর চোখ ছানাবড়া হয়ে যায়। হঠাৎ নেটওয়ার্কের কি হলো? এতক্ষণ তো ঠিকই ছিল। এখন আব্বুকে কিভাবে ইনফর্ম করব? এতক্ষণ তো গাড়ি চলে আসার কথা, তাহলে গাড়ি আসে নাই কেন? উফ, মাথা কাজ করছে না আমার। অনু মাথায় হাত রেখে কথাটা বলল। অনু ভাবে এখানে সিগন্যাল পাচ্ছে না, হয়তো গেটের বাইরে গেলে পাবে। বুকে সাহস আর ভয় নিয়ে অনু গেটের সামনে এগোতে থাকে। গেটের সামনে দাঁড়িয়ে দেখে গেটে তালা মারা। অনু আশেপাশে তাকিয়ে দেখে কোথাও চাবি আছে কিনা। হঠাৎ চোখ যায় একটা ঘুমন্ত দারোয়ানের উপর, তার হাতে চাবি। অনু চাবিটা নিয়ে তালা খুলতে শুরু করে, কিন্তু তালা খুলে না। অনেক চেষ্টা করার পরেও তালা খুলছে না। অনু অবাক হলো, মুহূর্তেই চোখে জল চলে এলো। ছলছল নয়নে মাটি থেকে একটা পাথর তুলে তালায় আঘাত করতে থাকে, কিন্তু তালার একটা কোনাও খসাতে পারছে না। অনু এবার রাগে ক্ষোভে ব্যর্থ হয়ে গেটের গ্রিল ধরে 2 হাত দিয়ে ধাক্কাতে থাকে, চিৎকার করতে শুরু করে, কেউ আছো? দরজা খুলো, আমাকে এখান থেকে বের করো। বাবা তুমি এসেছো? বাবা তুমি কোথায়? আসো নাই কেন? কান্না করতে করতে অনু অনবরত গ্রিলে ধাক্কাতে থাকে। 2 হাত কেটে রক্ত পড়তে শুরু করে। ম্যাডামের পালানোর চেষ্টা শেষ হলে 1 গ্লাস পানির ব্যবস্থা করে দিব কি? তো আজকের পর্বটা এই পর্যন্তই ছিল।
সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ। বাই।